আমি প্রথম চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পর প্রথম মাসের মাইনাও আমি পেয়েছি। মাইনা পাওয়ার পর আপনার মেয়ে বেলা আমার কাছে চেয়েছিল একটা সুন্দর নেকলেস। বাবা আমার কি নেকলেস চাওয়াটা ভুল হয়ে গেছে নাকি? না 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 না, গুড বাই গুড। কিন্তু সেই নেকলেসটা আমি দিতে পারিনি। কিন্তু কেন জানেন? আমার দাদা শেরজির কাছ থেকে নিয়েছিল আমার বিয়ের সময় 5,000 টাকা। আচ্ছা, আমাদের বাস্তবিকটা দলিলটা বন্ধক রেখে ওই শেরজির কাছে 5,000 টাকা নিয়েছিল। আর 5,000 টাকা নিয়ে দাদার খুব টাকাটা প্রয়োজন ছিল। আর সে সময় আমি দাদাকে ওই 5,000 টাকা দিতে যাচ্ছিলাম। আপনার মেয়ে বেলা আমার দাদার হাত থেকে 5 পাখির মতো ছো মেরে ওই দাদার হাত থেকে টাকাটা কেড়ে নিয়েছে। আচ্ছা বলুন, দেখো না বাপি, এই মোহনের দাদা ছোট ভাইয়ের কাছে ভিখারির মতো ভিক্ষে চায়, সেটা কি আমি মেনে নিতে পারি? ইয়েস, গুড বাপি। আর যখন আমি পয়সাটা কেড়ে নি, জানো কি বলেছিল? তুমি নাকি একটা ভিখারি আর আমি সেই ভিখারির বাচ্চা। জি 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 জি। মোহন, দেখ মোহন, আমি অনেক আশা নিয়ে আমার একমাত্র বেলাকে আমি তোমার হাতে দিয়েছি, সত্য। কিন্তু আমি ভেবেছিলাম মোহন যে আমার মেয়েটা যে চাইবে তুমি তাই দেবে, কিন্তু সামান্য একটা সোনার নেকলেস চেয়েছিল সেটা তুমি দিলে না। তার জন্য তো চলে এসেছি এই কলকাতা শহরে, ওই ভিখারির বাড়ি ছেড়ে এই আমাদের রাজপ্রাসাদে। গুড গুড, তুমি যা করেছো বেলারু তাই তুমি ঠিক করেছো, কিন্তু যেটা আমাদের কর্তব্য সেটা আমাকে তো করতে হবে। মোহন, আমি এটাই ভেবেছিলাম যে তোদের দুজনের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এর জন্য জানিস বেলারু, তোর জন্য আর এই মোহনের জন্য আমি আগেই ফাইল রেডি করে রেখেছি। বাপি, কি ওটা? এটা একমাত্র তোর ডিভোর্স পেপার। বাহ বাপি বাহ, আমি না বলতে বলতে তুমি ডিভোর্স পেপার তৈরি করে রেখেছো। ইয়েস, থ্যাংক ইউ বাপি, থ্যাংক ইউ। মোহন, বেশ, আপনি যখন ডিভোর্স পেপার করে রেখেছেন আমাকে এখানে সাইন করতে হবে, তাই? হ্যাঁ মোহন, ওটা ভালো করে পড়ে দেখো। বাবা, এটা তো ডিভোর্স পেপার না। এ আপনি কি করেছেন বাবা? হ্যাঁ মোহন, আপনার বিষয় সয় সম্পত্তি, জমি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু আপনি আমার নামে উইল করে দিয়েছেন। বাপি, যেটা আমার কর্তব্য আমি তাই করেছি। শুধু ব্যাংক ব্যালেন্স নয়, আমাদের আইরিশ কোম্পানি স্টিল ফ্যাক্টরি মালিক পর্যন্ত আমি তোমার হাতে দান করলাম। কি করছো বাপি? এটা কোনোদিন মেনে নিতে পারি না, অসম্ভব কথা। বেলারো, দেখ বেলারো, তুই আমার একমাত্র মেয়ে, তার জন্য তোমার জন্য একটা বড় গিফট রেখেছি। বড় গিফট? তুমি দাও বাপি, দাও। দেব, তোর জন্য তো এই গিফটটা রেখেছি, যে গিফট কখনো তুমি কখনো দেখোনি। দেখবি বাপি, সেটা দেখবি। এই যে এটার মধ্যে কি আছে? খুলে দেখ। বাপি, এটা কি করেছো? এইভাবে ছুড়ে দিচ্ছিস কেন? আমার হাত থেকে দিচ্ছ, এটা অসম্ভব। এইটাই তোর একদিন কাজে লাগবে। এক এক করে তুই সবাইকে দূরে সরে দিয়েছিস, আর যখন তোর সাথে কেউ থাকবে না সেদিন সঙ্গে থাকবে এই তোর স্টাইল থালা। মোহন, এটা আপনি ঠিক করেননি বাবা, এটা আপনি ঠিক করেননি। আপনি ভেলাকে না দিয়ে
আপনার বিষয়ে সয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, কোম্পানি সব কিছু আপনি আমার নামে উইল করেছেন। এটা আপনি ঠিক করেন। মোহন, আমি ঠিক করেছি। আচ্ছা বলতো মোহন, যখন ফুটবল প্লেয়াররা খেলার ময়দানে নামে তখন তারা কয়জন থাকে? কেন, একটা ফুটবল খেলার মাঠে দুটো দল থাকে, 11 জন করে 22 জন থাকে। গুড। 22 জন খেলোয়াড়কে একজন কন্ট্রোল করে। হ্যাঁ, 22 জন খেলোয়াড়কে একজন কন্ট্রোল করে, শুধু সে রেফারি। রেফারি যে 22 জন খেলোয়াড়ের মধ্যে কারো কখনো ফাউল হয়, কারোর কখনো হ্যান্ডবল হয়ে যায়, কখনো অফসাইড হয়ে যায়, কিন্তু সেই সময়ের মধ্যে যদি রেফারিটা বাঁশি মারে খেলাটা স্টপ হয়ে যায়। আপনি বলতে চাইছেন ওই 22 জন খেলোয়াড়কে শুধু একটা রেফারি কন্ট্রোল করে? হ্যাঁ, গুড। এর কথা অর্থ? এর কথার অর্থ যে 22 জনকে কন্ট্রোল করতে পারে, তুই একজনকে কন্ট্রোল করতে পারলি না। কি বলছেন আপনার? মানে আমি কিছু বুঝতে পারছি না। আমি জানি মোহন, আমার মেয়ে জেদি, আমার মেয়ে ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন কাজ করে না। তাই তো বলছি মোহন, এই জন্য বলছি তোমার হাতে তুলে দিয়েছিলাম, তুমি ঠিক গাইডলাইন করে আমার মেয়েকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবে। কিন্তু আজকে দেখছি মোহন যে 22 জন খেলোয়াড়কে কন্ট্রোল করতে পারে, আর তুমি সাধারণত আমার মেয়েটাকেই কন্ট্রোল করতে পারলে না। আপনি বলতে চাইছেন যে একটা রেফারি যদি 22 জন খেলোয়াড়কে কন্ট্রোল করতে পারে, আমি সামান্য একটা মেয়েকে কন্ট্রোল করতে পারছি না কেন? এটাই বলতে চাইছেন? হ্যাঁ, ঠিকই বলেছেন বাবা, আপনি ঠিকই বলেছেন। তাই আরো কিছু বলবে? হ্যাঁ বলবো। দেখো, কিছু দান দিলে দক্ষিণা দিতে হয়। ও, দানের দক্ষিণা? হ্যাঁ, দক্ষিণা। বেশ, আচ্ছা দক্ষিণা স্বরূপ আপনি কি জন্য কি রেখেছেন আমার জন্য? তোমার জন্য দক্ষিণা স্বরূপ রেখেছি এই লাঠি। এই লাঠি নিয়ে আমি কি করব? এই লাঠি দিয়ে যখন রাস্তায় চলবে, রাস্তার মধ্যে অনেক কুকুর সাপ থাকে, সেই কুকুর সাপ ছবল দিতে চায়, আর সেই সময়ের মধ্যে লাঠি দিয়ে যদি ওই কুকুর সাপের দাঁত বিষটা তুমি ভাঙতে পারো, সেই সাপ তোমাকে আর ছবল দিতে পারবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন বেলা যদি কখনো অন্যায় অপরাধ করে, গুড, এই শাসনের লাঠি আপনি আমার হাতে তুলে দিয়েছেন। ইয়েস। আর এই শাসনের লাঠি দিয়ে বেলাকে আমি শাসন করে আমার আয়ত্তে নিয়ে আসবো। তাই এটাই তো চেয়েছিলাম মোহন, আমি এটাই চেয়েছিলাম। আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিলাম, বেলারও যদি আপনার বিরুদ্ধের কথা অমান্য করে লঙ্ঘন করে যায়, তাহলে এই ডান্না দিয়ে তুমি তাকে ঠান্ডা করে দেবে। বেশ বাবা, আপনার কথা আমার স্মরণ। কিন্তু মোহন, আমাদের বয়স হলো, আমাদের বন্ধু বান্ধব, আবিরাত্ম পিতামাতা সবাই চলে গেছে তীর্থে, তাই আজই আমি তীর্থে চলে যেতে চাই। আপনি তীর্থে চলে যেতে চান? হ্যাঁ। আপনার সয় সম্পদে, বিষয় সম্পদে আমার নামে রুইল করে আপনি আমাদের ছেড়ে তীর্থধামে চলে যেতে চান? হ্যাঁ মোহন, আমি তীর্থে যাব। আচ্ছা, কিন্তু মোহন, তীর্থে কিছু অর্থের প্রয়োজন, তাই যদি পারো মাসের শেষে কিছু পয়সা আমাকে পাঠিয়ে দিও। কি বললেন বাবা? আপনার মাসের শেষে কিছু টাকার প্রয়োজন, আর সেই টাকা আমি আপনাকে পাঠিয়ে দেবো? আপনি চিন্তা করবেন না বাবা, মাসের শেষে আমি প্রতি মাসে আপনার জন্য আপনার যা প্রয়োজন আমি তাই পাঠিয়ে দেবো। আপনি চিন্তা করবেন। বাস, আমি জানি মোহন তুমি আমার মনে সব পূর্ণ করবে, তাই আমি তীর্থে চলেই যাচ্ছি। বাপি, এটা তুমি ঠিক করো নি বাপি। এক ভিখারির হাতে সেই বাস্তবিকটা দলিল দিয়ে দিচ্ছো, সব জায়গা তুমি তার নামে করেছো, এটা কিন্তু তুমি ঠিক করো নি বাপি। আপনার ওই বাপ
পাপী কথাটা শুনতে আমাকে বড় ঘৃণা লাগছে। আচ্ছা আমাকে বলছি পাপী, পাপী ডাক্তার তখনই আমি শুনবো যখন তুই এই ড্রেস চেঞ্জ করে একটা লাল পায়ের শাড়ি পরবে, কপালে সিঁদুর থাকবে, তুলসী বিধিতে প্রণাম করবে, তখন তুমি আমাকে পাপী বলে ডাকবো। বেলার আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় তোমাকে একটা কথা স্মরণ করে দিয়েছি, যদি পারো ওই ভাঙ্গা সংসারটাকে এখনো জোড়া লাগার ব্যবস্থা করো। অনেক হয়েছে, আমি ওই ভিখারির বাড়ি যাব না, যাব না, যাব না। জেদ করিস না, কারণ ওটা ভিখারি পরিবার নয়, ওটা একটা মন্দির। তোমার জন্য মন্দির হতে পারে, কিন্তু এই বেলার জন্য ওটা মন্দির না, ওটা জেলখানা। দেখ বেলারো, তোমাকে এখনো বলছি ওই মন্দিরে যে একটা দেবী আছে, সেই দেবীকে তুই চিনতে পারিস না, আর ওই মন্দিরে যে দেবতা আছে সেই দেবতাকে তুই চিনতে পারিস না। চেনা হয়ে গেছে, কোথায় দেবী থাকে কোথায় দেবতা থাকে সব আমার জানা হয়ে গেছে। তুই আমার উপরে কথা বলছিস? দেখ বেলারো, আমি যাওয়ার পূর্বে তোমাকে একটাই কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি, যদি চরিত্রটাকে পাল্টাতে পারিস সেদিন বাপি বলে ডাকবে, আমি তোকে বুকে টেনে নেব। তার আগে ওই বাপি শব্দটা আমার কাছে উচ্চারণ করবি না। শুনলে বেলা, তোমার বাবার যত সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কোম্পানি, যা কিছু আমার নামে উইল করেছে। এখন তোমার ফুটনি করলে চলবে না, এখন তোমার যা কিছু প্রয়োজন আমার কাছ থেকে চেয়ে নিতে হবে। আন্ডারস্ট্যান্ড? আই বেটার আন্ডারস্ট্যান্ড। আমার নাম বেলা, সম্পত্তি তোমার নামে করেছি তো কি হয়েছে, আমিও কম না। এই সংসারটাকে যদি আমি পচা নর্দমা যদি নক্ষত না করতে পারি, আমার নাম যে বেলা নয়। তুমি দেখো মোহন, তোমার সংসারটাকে আমি ছিনিবিনি করে ছাড়বো, তারপরে আমার মনে শান্তি হবে। বেশ, আর আমিও বেশি বিলম্ব করছি না। তোমার আজ থেকে তোমার দিন শুরু। আমি পথের পথিক হয়ে কেঁদেছি, দশায় জল শুধু চেয়েছি, দশায় জল শুধু চেয়েছি।
পেয়েছি অহল্যায় তার প্রমাণ পেয়েছি ডাকি তোমারে ওগো দয়াময় ডাকি তোমারে ওগো দয়াময় আমি যে পাষাণ হয়ে রয়েছি জল শুধু চেয়েছি দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি শুধু চেয়েছি দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি কি চেয়েছিলাম জীবন ভর আর কি পেলাম সারাটা জীবন ধরে সংসারে ধূপের মতো জ্বলে জ্বলে সকলের মাঝে শুধু গন্ধই বিলিয়েছি বিনিময়ে পাইনি কিছু আজ অসুস্থ স্বামীকে নিয়ে গাছের নিচে বসবাস করছি তাই তো স্বামীর হাতের চিঠি এই শেষ চিঠি নিয়ে যেতে হবে আমাকে মোহনের কাছে কতবার মানুষটাকে বললাম ওগো যে মোহন গ্রামের বাড়িতে থাকতে এতটুকু সাহায্যের হাত আমাদের প্রতি বাড়াতে দেয়নি আজ বেলা তাকে নিয়ে তার বাপের বাড়িতে গেছে এই চিঠি নিয়ে তার কাছে গেলে হয়তো চিঠির ভাষা সে বুঝতেও চেষ্টা করবে না কিন্তু শুনবে না স্বামী আমার কিছুতেই শুনবে না তাই তো স্বামীর আদেশ পালন করতে এই চিঠি নিয়ে যেতে হবে সেই কলকাতা শহরে হতভাগা মোহনের কাছে এই সব জীবনে কোনোদিন যাইনি সে শহরের পথে স্বামীর আদেশ পালন করতে যাচ্ছি আমি সেই কলকাতায় তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো ঈশ্বর তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো